আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গল্পের মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, অনেকেই আমাকে অনুরোধ করেছে ভয়েস চেঞ্জের উপরে একটি ক্লাস নিতে, তাই আজকে আমরা শিখব কিভাবে সহজেই ভয়েস চেঞ্জ করা যায়। বন্ধুরা, আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ক্লাসগুলো করার জন্য। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভয়েস প্রধানত দু প্রকারের হয়ে থাকে, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। এটা আমরা সকলেই জানি, কিন্তু অনেকেই যে বিষয়টা আমরা জানি না। ভয়েস প্রধানত তিনটা সেন্টেন্সের উপর হয়ে থাকে: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স। এই তিনটা সেন্টেন্সের উপরেই মূলত ভয়েস চেঞ্জ হয়ে থাকে। অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সো বন্ধুরা, ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের ভয়েসের ভিতরে দেখা যায় যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে কিছু ভার্ব পরিবর্তন করতে হয়। সো এই ক্ষেত্রে আমরা ভার্বের পরিবর্তনটা আগে একটু খেয়াল করি, তারপরে আমরা মূল টপিকে চলে যাব। ভার্বের পরিবর্তন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমার ভার্বের পরিবর্তনটা কিরকম হবে আমরা একটু দেখে নেই। তবে এই জায়গায় একটু আমরা খেয়াল করব, এই জায়গায় যে অতিরিক্ত যোগ হয়, এখানে আমি লিখে দিয়েছি অতিরিক্ত যোগ হয়। অর্থাৎ অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব, এই ভার্বগুলো অতিরিক্ত যোগ হবে। অবশ্যই এই ভার্বগুলো বাদ যাবে না, এই ভার্বগুলোর সাথে এগুলো অতিরিক্ত যোগ হবে। সো দেখে নিই আমরা কি কি যোগ হতে পারে। V1 দ্বারা মূলত ভার্বের বেস ফর্মকে বোঝানো হয়। অর্থাৎ ভার্বের যে বেস ফর্মটা, আমরা ভার্বের তিনটা ফর্ম জেনে থাকি: প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তো V1 দ্বারা ভার্বের প্রেজেন্ট ফর্মকে বোঝানো হয়ে থাকে। যখন অ্যাক্টিভের ক্ষেত্রে আমার V1 থাকবে, সেই ক্ষেত্রে প্যাসিভ করার সময় এম, ইজ, আর এই ভার্বগুলো আমার যোগ হয়ে যাবে। অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী এই ভার্বগুলো আমাকে নিতে হবে। যখন আমার V2 থাকবে, অর্থাৎ পাস্টে থাকবে, তখন অবশ্যই ওয়াজ অথবা ওয়ার, এই দুইটার একটা আমাকে নিতে হবে। তারপরে যদি আমরা টু হ্যাভ ভার্বে দেখি, অথবা আমরা কন্টিনিউয়াসে যদি যাই, টু বি প্লাস ভি প্লাস আইএনজি, অর্থাৎ কন্টিনিউয়াস, অর্থাৎ এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার এর পরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, সেই ক্ষেত্রে প্যাসিভ করার সময় অতিরিক্ত একটা বিং ইউজ করতে হবে আমাদের। তারপরে যদি আমরা হ্যাভ ভার্বে যাই, টু হ্যাভ ভার্বে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, এই ভার্বগুলোতে মূলত টু হ্যাভ ভার্ব বলা হয়ে থাকে। টু হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এটা পারফেক্ট টেন্স নির্দেশ করে। অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে অথবা পাস্ট পারফেক্ট হতে পারে, ডাজেন্ট ম্যাটার, এটা পারফেক্ট টেন্স হবে। যখন আমরা এরকম পাবো, তখন আমাদের প্যাসিভ করার সময় অবশ্যই অতিরিক্ত একটা বিন ইউজ করতে হবে। তারপরে যদি আমরা দেখি মডেল প্লাস V1, মডেল বলতে এখানে মডেল অক্সিলারিকে বোঝানো হয়েছে। যেমন মডেল অক্সিলারি বলতে আমরা ক্যান, কুড, মে, মাইট এরকম ওয়ার্ডগুলোকে বুঝে থাকি। ক্যান অথবা কুড অথবা মে, মাইট, এই টাইপের যে মডেল অক্সিলারি ভার্বগুলো আছে, ওইগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয় সবসময়, আমরা এটা জেনে থাকি। এরকম যদি আমাদের কখনো অ্যাক্টিভে থাকে, প্যাসিভ করার সময় অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে, অতিরিক্ত একটা বি ইউজ করতে হবে। আশা করি বন্ধুরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আমরা অনেক সময় দেখা যায় যে অনেকগুলো টেন্স করতে হয়, বইয়ে এরকম দেওয়া থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে, পারফেক্ট থাকলে কি হবে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, মডেল অক্সিলারি, অনেকগুলো নিয়ম। সো এতগুলো নিয়ম আমার মনে হয় না শেখার দরকার আছে। আমরা যদি জাস্ট এই ভার্ব পাস্ট চেঞ্জের নিয়মটা আমরা শিখতে পারি, তাহলে ভয়েস চেঞ্জে আমাদের আর কোনো প্রবলেম হবে না। আমি একটু যদি উদাহরণ দিয়ে বলি, যেমন V1 দ্বারা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট কে বোঝাচ্ছে। প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা এম, ইজ, আর ইউজ করব। V2 দ্বারা পাস্ট ইনডিফিনিট কে বোঝাচ্ছে। পাস্ট ইনডিফিনিট হলে আমরা ওয়াজ, ওয়ার কে ইউজ করব অবশ্যই। এবং টু বি প্লাস ভি প্লাস আইএনজি, এটা দ্বারা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে। তাহলে যে কোনো কন্টিনিউয়াস হলেই আমরা একটা অতিরিক্ত বিং ইউজ করব। তারপর যদি আমরা টু হ্যাভে যাই, টু হ্যাভ বলতে হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে, হ্যাড হতে পারে। হ্যাভ হ্যাজ হলে প্রেজেন্ট পারফেক্ট এবং হ্যাড হলে পাস্ট পারফেক্ট। যদি এরকম থাকে তাহলে অতিরিক্ত একটা বিন ইউজ করব আমরা। এবং যদি মডেল বললাম, এটা মডেল ভার্বগুলো যদি থাকে, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, এই টাইপের ভার্বগুলো যদি থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা অতিরিক্ত একটা
বি ইউজ করব। সো আমাদের টেন্স নিয়ে আর টেনশন করতে হবে না, আমরা জাস্ট এই 5টা নিয়ম যদি খুব ভালোভাবে মনে রাখতে পারি তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে টেন্স গুলো মনে না রাখলেও চলবে, মনে রাখলে ভালো, কিন্তু ওই যে প্রেজেন্ট থাকলে কি, পাস্ট থাকলে কি, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস থাকলে কি হয়, এগুলো নিয়ে আমাদের খুব একটা ঝামেলায় পড়তে হবে না। সো আমরা এখন মূল টপিকে চলে যাই। আমরা শুরুতেই যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু আমরা আগেই দেখেছি এখানে যে ভয়েস 3টা সেন্টেন্সেরই হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ। সো প্রথমেই আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু করি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস যখন আমরা করব, অ্যাক্টিভে বিষয়টা আমার এরকম থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাপোজ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে প্লাস অবজেক্ট থাকবে। প্যাসিভ করার সময় আমরা যে নিয়মটা মেনটেন করব, প্যাসিভ করার সময় অবশ্যই এখানে সাবজেক্ট তো হবেই, প্লাস টু বি ভার্ব আসবে, প্লাস V3 হবে, প্লাস অবজেক্ট হবে। এখন বন্ধুরা আমরা এখানে একটু খেয়াল করি সাবজেক্টটা কিভাবে আসবে, অবজেক্টটা কিভাবে আসবে। অ্যাক্টিভ ভয়েসের এই অবজেক্টটা প্যাসিভে আমার সাবজেক্ট হয়ে যাবে। একটু মিস্টেক হয়েছে, এখানে একটা প্লাস বাই যুক্ত হয়ে যাবে, এবং অ্যাক্টিভের যে সাবজেক্টটা থাকবে, অ্যাক্টিভের সাবজেক্টটা আমার প্যাসিভের ক্ষেত্রে গিয়ে অবজেক্ট হয়ে যাবে। সবসময় একটা টু বি ভার্ব ইউজ করতে হবে, আমাদের মূল ভার্বের আগে একটা টু বি ভার্ব ইউজ করতে হবে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এবং সবসময় একটা বাই যোগে এই অ্যাক্টিভের সাবজেক্টটাকে বাই যোগে প্যাসিভে এনে অবজেক্ট করতে হবে। এখানে কেন টু বি আমি ইউজ করলাম, আমরা আগের পেজে দেখে এসেছিলাম। এই যে ভার্বের চেঞ্জ গুলো দেখেছি আমরা, এখানে একটু খেয়াল করি। এই যে এখানে যতগুলো ভার্ব আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, বি, এই যে ভার্বগুলো আছে সবগুলোই কিন্তু টু বি ভার্ব। সো আমরা যেই সেন্টেন্সেই করি না কেন এবং যেই টেন্সেই করি না কেন অবশ্যই একটা টু বি ভার্ব আসবে। সো আশা করি বন্ধুরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো এই জিনিসটাকে যখন আমরা দেখলাম, আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। আমরা এভাবে একটা সেন্টেন্স লিখতে পারি, he eats rice। এটা একটা অ্যাক্টিভ ভয়েস। এটাকে যখন আমরা প্যাসিভে রূপান্তর করব তখন আমাদের বিষয়টা এরকম হয়ে যাবে। প্যাসিভে যখন করব আমরা নিয়ম অনুযায়ী দেখে এসেছি, অ্যাক্টিভের যেই অবজেক্টটা আছে সেটা প্যাসিভে সাবজেক্ট হয়ে যায়। তাহলে আমরা এখানে রাইস নিব, তারপরে এখানে আমরা দেখেছি একটা টু বি ভার্ব ইউজ হবে। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আমরা V1 আছে, আমরা আগের পেজে দেখে এসেছিলাম যদি V1 থাকে সেক্ষেত্রে আমরা এম, ইজ, আর যে কোনো একটা ইউজ করব। তো এখানে যেহেতু V1 আছে তাহলে অবশ্যই রাইসের সাথে ইজ হবে, রাইস ইজ। এবং আমরা দেখেছি এই যে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। তাহলে ইটের পাস্ট পার্টিসিপলটা আমরা লিখে ফেলবো ইটেন, এবং এই যে এখানে আমরা দেখেছি একটা বাই যুক্ত করতে হয়, তাহলে আমরা এখানে কি করব, রাইস ইজ ইটেন বাই। এবং আমরা এখানে দেখেছিলাম যে এই অবজেক্টটা কোত্থেকে আসে, এই যে এখানে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে চলে আসে। তো এখানে যেহেতু হি আছে, এই হিটা এখানে অবজেক্ট হয়ে চলে আসবে, হিম হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, সাবজেক্টটা বাইযোগে অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, একটা টু বি ভার্ব আসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এবং বাইযোগে এটা করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা একটু ব্যতিক্রম একটা রুলস দেখি। ব্যতিক্রম একটা রুলস যদি দেখি, আই নো হিম, এটাকে যদি আমরা
প্যাসিভ করি তাহলে কি হবে, হি ইজ নোন। এই যে জায়গাটা একটু গ্যাপ রাখলাম, এই জায়গায় আমরা কি ইউজ করব, আমরা শিখে এসেছি যে এখানে অবশ্যই একটা বাই যুক্ত করতে হয়, কিন্তু এই যে জায়গায় যে আমরা ব্যতিক্রম শব্দটা দেখলাম, ব্যতিক্রমের কেন লিখলাম, কারণ এই জায়গায় বাই হবে না, এই জায়গায় হবে টু। কারণটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, নো এর পরে সবসময় টু হয়, নো এর পর অলওয়েজ টু হয়, বাই হয় না। এই ছিল ব্যতিক্রম নিয়মটা, অর্থাৎ যখন আমরা অ্যাক্টিভে কখনো নো পাবো, প্যাসিভ করার সময় অবশ্যই সেটাকে আমরা টু দিয়ে লিখবো, কখনোই বাই শব্দটা ইউজ করব না। আশা করি বন্ধুরা বিষয়টা বোঝা গেছে। এখন আমরা আরো কয়েকটা অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ দেখব, তাহলে আরো আমাদের বিষয়গুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। অনেক সময় ডাবল অবজেক্ট থাকে, এটা একটু আমরা নোট করে রাখবো, ডাবল অবজেক্ট। আচ্ছা বন্ধুরা, ডাবল অবজেক্ট বলতে আমরা কি বুঝি? ডাবল অবজেক্ট হচ্ছে যেই সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকবে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, হি টিচেস আস ইংলিশ। এই যে বন্ধুরা আমরা একটা সেন্টেন্স লিখলাম, এখানে এই যে আস একটা অবজেক্ট এবং ইংলিশ একটা অবজেক্ট, এখানে দুইটা অবজেক্ট আছে। দুইটা অবজেক্ট থাকলে আমরা কি করব, দুইটা অবজেক্ট থাকলে ঘাবড়ানোর কিছু নাই, দুইটা অবজেক্ট থাকলে আমরা দুই ভাবে করতে পারবো, অর্থাৎ যে কোনো একটা অবজেক্ট দিয়ে আমরা করতে পারবো আমাদের ইচ্ছে মতো। প্রথমে যদি আমরা এই আস দিয়ে করি, আস হয়ে যাবে উই আর টট ইংলিশ বাই হিম। এবং পরে যদি আমরা আরো একটা দেখি, অর্থাৎ দ্বিতীয় যে অবজেক্টটা ছিল সেটা দিয়ে যদি দেখি তাহলেও আমাদের হবে। আমরা যদি ইংলিশ দিয়ে শুরু করি, ইংলিশ ইজ টট আস বাই হিম। অর্থাৎ যদি দুইটা অবজেক্ট থাকে, এটা দেখে আমাদের অবশ্যই ঘাবড়ানোর কিছু নাই, আমরা যে কোনো একটা অবজেক্ট দিয়ে করতে পারবো, যে যেটা দিয়ে করে কমফোর্ট ফিল করে অবশ্যই সে সেটা দিয়ে করবে, কোনো সমস্যা নাই, দুইটাই হবে। আচ্ছা, তারপরে আমরা আরো দুই একটা উদাহরণ দেখব। রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে কি হবে? যদি রিফ্লেক্সিভ, অনেক সময় দেখা যায় যে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ প্রোনাউনের আমরা একটা উদাহরণ দিই। রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে তা কখনো সাবজেক্ট হয় না। এই জিনিসটা আমরা মনে রাখবো, এটা যে লাল কালি দিয়ে স্টার দিয়ে রাখছি, এই জিনিসটা আমরা মনে রাখবো। রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে তা কখনোই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। হি হার্ট হিমসেলফ। এই যে বন্ধুরা হিমসেলফ, এই শব্দটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। সো এরকম যদি থাকে রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে কখনোই আমাদের রিফ্লেক্সিভ যে প্রোনাউনটা সেটা কখনোই সাবজেক্ট হয় না। তার মানে হিমসেলফ, ইটসেলফ, মাইসেলফ, দেমসেলফ এরকম শব্দ কখনোই সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে না। সেক্ষেত্রে আমাদের নিয়মটা কি, যেই সেন্টেন্সটা আছে অর্থাৎ সাবজেক্ট যেখানে আছে ওইটাই হবে, অবজেক্ট যেখানে আছে ওইটাই হবে। শুধুমাত্র আমরা প্যাসিভের রুলস অনুযায়ী ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিব, অক্সিলারি ভার্ব আনবো, টু বি ভার্ব আনবো এবং একটা বাই যোগ করে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে, হি ওয়াজ হার্ট by himself.
অর্থাৎ এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলেই তা কখনোই সাবজেক্ট হবে না, রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে তা কখনোই সাবজেক্ট হয় না, এটা সবসময় অবজেক্ট হিসেবেই ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা আরো একটা উদাহরণ দেখব, এটাও একটু আমরা নোট করব, এটাও ইম্পর্টেন্ট। কোয়াজি প্যাসিভ। কোয়াজি প্যাসিভ শব্দটা একটু নতুন মনে হচ্ছে, কিন্তু করার সময় দেখা যায় এরকম সেন্টেন্স আমাদের চোখের সামনে অনেক সময় চলে আসে, সো ঘাবড়ানোর কিছু নাই। কোয়াজি মানে কি আমরা যদি একটু বুঝে করতে পারি তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। আমাদের আগে বুঝতে হবে কোয়াজি জিনিসটা কি। কোয়াজি অর্থ হচ্ছে হাফ বা অর্ধেক। কোয়াজি শব্দের অর্থ হচ্ছে হাফ বা অর্ধেক। কোয়াজি প্যাসিভ মানে হচ্ছে এই টাইপের সেন্টেন্স যেগুলো অলরেডি অর্ধেক প্যাসিভ করাই আছে, তার মানে পুরো প্যাসিভ করতে হবে না আমাদের, অর্ধেক প্যাসিভ করাই আছে, আমরা বাকিটুকু করব। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, হানি টেস্ট সুইট। এই যে হানি টেস্ট সুইট, অর্থাৎ হানি খেতে মধুর বা হানি খেতে মিষ্টি, এই টাইপের একটা অর্থ প্রকাশ করে। তো এটা দেখা যাচ্ছে যে অলরেডি আমাদের অর্ধেক প্যাসিভ করাই আছে, সো পুরো প্যাসিভ করতে হবে না। তো এটারও দুইটা নিয়ম করা যায়, আমি দুইটাই দেখাই দিব। দুইটি নিয়ম কি কি? আমরা যখন এটাকে প্যাসিভ করব, এটাকে প্যাসিভ করার সময় আমরা এভাবে লিখতে পারি, হানি ইজ টেস্টেড সুইট। এটা একটা নিয়ম, এটা সবচেয়ে সহজ নিয়ম। আর যদি আমরা একটু ডিফিকাল্টে যাই, বিষয়টা এরকম হয়ে যাবে, হানি ইজ সুইট when it is tested। আশা করি বন্ধুরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ যখন এরকম কোয়াজি প্যাসিভ সেন্টেন্স আমরা দেখব, সেই ক্ষেত্রে আমরা কি করব, যে কোনো একটা নিয়ম আমরা ফলো করব, যেটা সহজ মনে হয় আমরা সেটাই করব। প্রথমটাই যেহেতু সহজ, প্রথমটা করতে পারি, দ্বিতীয়টাও ভুল না, যে কোনো একটা করলেই হবে। অর্থাৎ এটা অর্ধেক করা আছে, বাকি অর্ধেকটা আমাদের করতে হবে। বন্ধুরা, অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা আরো একটা নিয়ম দেখব, একটু খেয়াল করি আমরা, এটাও একটু ইম্পর্টেন্ট। অ্যাডভার্বিয়াল অবজেক্ট। অ্যাডভার্বিয়াল অবজেক্ট থাকলে আমরা কি করব, অর্থাৎ যেই অবজেক্টটা অ্যাডভার্বের কাজ করতেছে এমন কোন সেন্টেন্স দেখলে আমরা সেটাকে কিভাবে সমাধান করব। আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে সরাসরি উদাহরণটা দেখি। যদি আমাদের এরকম থাকে, সেলিম ওয়ার্কস 10 miles, এই যে একটা সেন্টেন্স, এটা আমাদের যেভাবে করতে হবে এবং আমরা যে ভুলটা করে থাকি, অনেকেই আমরা এই ভুলটা করে থাকি। 10 miles is walked by সেলিম। আমরা এই যে ভুলটা করে থাকি, এই ভুলটা আমরা কখনোই করব না, এটা 100% রং, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো এটা রাইট অ্যান্সারটা কি আমরা একটু দেখি। এটা রাইট অ্যান্সারটা এরকম হবে, 10 miles is crossed by Selim in walking।
অর্থাৎ আমাদের যখন এরকম পাবো আমরা অ্যাডভার্বিয়াল অবজেক্ট, অর্থাৎ এই যে 10 মাইলস, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল অবজেক্ট। যখন এরকম অ্যাডভার্বিয়াল অবজেক্ট পাবো আমরা, সেই ক্ষেত্রে কখনো এটা সরাসরি এভাবে হবে না। আর যদি আমরা বাংলায় বুঝে থাকি জিনিসটা আরো সহজ হয়ে যায়। যেমন সেলিম ওয়াক্স 10 মাইলস, অর্থাৎ সেলিম 10 মাইল হাঁটে। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করি 10 মাইল সেলিমের দ্বারা হাঁটা হয়, এভাবে জিনিসটা রাইট হয় না। যদি আমরা এটাকে বাংলায় করি বিষয়টা অনেকটাই সহজ হয়ে যাচ্ছে। 10 মাইল অতিক্রম করা হয় সেলিমের হাঁটার মাধ্যমে। 10 মাইল রাস্তা অতিক্রম করা হচ্ছে সেলিমের হাঁটার মাধ্যমে। সো বন্ধুরা, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো এই ছিল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম কানুন। এই কয়েকটা 2-3টা নিয়ম দেখাইছি। এই 2-3টা নিয়ম যদি আমরা খুব ভালোভাবে করতে পারি, মনে হয় না আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আর খুব একটা প্রবলেম হবে। সো এখন বন্ধুরা আমরা চলে যাব ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে আমরা কিভাবে ওটা চেঞ্জ করব। ইন্টারোগেটিভ, আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার 2 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে, এটা আমি যখন ইয়েস নো ওয়ার্ড, আরেকটা হচ্ছে WH ওয়ার্ড। অর্থাৎ একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে WH কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেন এবং WH কোশ্চেনের মধ্যে যে পার্থক্যটা আছে, এটা আমরা যখন ন্যারেশন করেছি সেখানেও দেখেছিলাম আমরা WH ওয়ার্ড থাকলে সেটা চেঞ্জ হয় না, সেটাই সরাসরি বসে যায়। তো এখানেও আমাদের বিষয়টা অনেকটা এরকমই। আগে আমরা ইয়েস নো এর নিয়মটা দেখি। ইয়েস নো এর যদি একটা উদাহরণ দেখি আমরা, অ্যাক্টিভে যদি আমার এরকম থাকে, ডু ইউ ইট রাইস। আচ্ছা, এটাকে ইয়েস নো কোশ্চেন কেন বলা হয়? কারণ এটার অ্যান্সারটা আমরা ইয়েস অথবা নো এই একটা শব্দ ব্যবহার করেই দিতে পারি। যেমন এখানে কোশ্চেন করা হয়েছে, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? আমরা কিন্তু একটা শব্দে অ্যান্সারটা দিতে পারি, ইয়েস অথবা নো, যে কোনো একটা বললে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে, এজন্য এটাকে ইয়েস নো বলা হয়। এখন কথা হচ্ছে, এটাকে যখন আমরা প্যাসিভ করব, প্যাসিভ করার সময় আমরা কি করব? প্যাসিভ করার সময় বন্ধুরা আমরা একটা জিনিস মাথায় রাখবো, সবচেয়ে সহজ যে সিস্টেমটা, আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে যদি আমরা করতে পারি বিষয়টা অনেকটা সহজ হয়ে যায়। যেমন আমরা এখানে আমি একটু উদাহরণ দেই। আমরা যদি এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করি, জাস্ট উদাহরণ হিসেবে আমি দেখাচ্ছি, ইউ ইট রাইস, এটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এটাকে যদি আমরা প্যাসিভে করি, রাইস ইজ ইটেন বাই ইউ। এই যে এই জায়গাটা আমরা একটু খেয়াল করব, আমরা যদি অ্যাসার্টিভ করে তারপরে প্যাসিভ করতে পারি তাহলেই ইন্টারোগেটিভের প্যাসিভ আমাদের সহজ হয়ে যাবে। এই যে আমরা যে প্যাসিভ করলাম, এখন এই প্যাসিভটা কি আমরা এখানে বসায় দিব, জাস্ট অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসবো। অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন এখানে অক্সিলারি ভার্বটা আছে ইজ, তাহলে এটার যখন আমরা প্যাসিভ করব অবশ্যই ইজটাকে আমরা ইউজ করব আগে, তারপরে এখানে যা আছে হুবহু যদি ওটা বসাই দিই তাহলে আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে। ইজ রাইস ইটেন বাই ইউ, এটা ছিল আমাদের ইন্টারোগেটিভের প্যাসিভ। আশা করি বন্ধুরা বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো প্রবলেম থাকার কথা না। এখন আমরা ইন্টারোগেটিভের আরো কিছু নিয়ম কানুন দেখে নিব। অর্থাৎ এটা ছিল ইয়েস নোর জন্য। এখন আমরা দেখব WH ওয়ার্ড থাকলে কি হয়। ইন্টারোগেটিভের WH ওয়ার্ডটা একটু খেয়াল করি আমরা। WH কোশ্চেন, WH কোশ্চেন আবার 2 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব।
তো এই ক্লাসিফিকেশন গুলো আমাদের যদিও করার সময় প্রয়োজন হয় না, কিন্তু জেনে রাখা ভালো। ক্লাসিফিকেশন গুলো জেনে রাখলে আমাদের করতে সুবিধা হয়। তো এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন, আমি কিছু ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে দিচ্ছি। হু, whom, whose, what, এই ছিল আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন আমরা কয়েকটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দেখব। when, where, why, how, এই শব্দগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তো এই শব্দগুলো যখন আমরা পাবো, এই জিনিসটা আমরা একটু খেয়াল করি, এটা নোট করে রাখি। এই টাইপের শব্দগুলো যখন আমরা পাবো, এই শব্দগুলো সর্বদা সেন্টেন্সের শুরুতে বসবে। অর্থাৎ এই টাইপের শব্দ যখন আমরা পাবো, আমরা মাথায় রাখবো এই টাইপের শব্দগুলো সবসময় সেন্টেন্সের শুরুতে বসে। আমরা যদি একটা দুইটা উদাহরণ দেখি তাহলে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন অ্যাক্টিভে যদি আমার এরকম থাকে, when do you eat rice, তুমি কখন ভাত খেয়েছো, এটা ছিল অ্যাক্টিভ। যখন আমরা প্যাসিভ করব তখন আমরা কি করব, আমরা নিয়মে দেখলাম যে এই টাইপের শব্দ যখন থাকবে, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো যখন থাকবে, ওটা সেন্টেন্সের শুরুতেই সবসময় বসবে। তাহলে এখানে আমার হোয়েন থেকে যাবে, তারপরে বাকিটা চেঞ্জ হয়ে যাবে। যেমন ইউ ইট রাইস, এই শব্দটা যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হচ্ছে, যদি আমরা সবসময় আমরা মনে রাখবো ইন্টারোগেটিভ থাকলে সেটাকে যদি আমরা অ্যাসার্টিভে মনে মনে অ্যাসার্টিভে কনভার্ট করে করতে পারি তাহলে বিষয়টা সহজ হয়ে যাবে। যেমন ইউ ইট রাইস, এটাকে যদি আমরা প্যাসিভ করি, রাইস ইজ ইটেন বাই ইউ। তো এখানে অক্সিলারি ভার্ব ইজ আসতেছে, তাহলে এখানে আমরা ইজ দিয়ে বাকি যেভাবে আছে সেভাবে বসায় দিব। হোয়েন ইজ রাইস ইটেন বাই ইউ। এই ছিল ইন্টারোগেটিভের আমাদের নিয়ম। অর্থাৎ যখন ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ড থাকলে আমরা কিভাবে করব, এই একটা নিয়ম ছিল। আমরা আরো দুই একটা নিয়ম দেখব, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আমরা একটু খেয়াল করব। হু থাকলে বাই হোম হয়, এটা একটা নিয়ম। আমরা যদি উদাহরণের মাধ্যমে দেখি, একটা উদাহরণ আমরা দেখি, হু ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা ছিল একটা সেন্টেন্স। এটাকে যদি আমরা প্যাসিভে করি তাহলে হু থাকলে আমরা নিয়ম কি দেখেছি, হু থাকলে অবশ্যই বাই হোম হয়ে যাবে। তাহলে বাই হোম the work, এবং আমরা দেখে এসেছিলাম যে অক্সিলারি ভার্ব থাকলে সেটার মডেল অক্সিলারি থাকলে সেটার পর অবশ্যই একটা বি হয়ে যায়। তাহলে ক্যান বি ডান বাই হোম দ্য ওয়ার্ক ক্যান বি ডান। এই ছিল হু এর নিয়ম। এখন আমরা দেখব হোম থাকলে কি হয়, এটাও খুব ইম্পর্টেন্ট। হোম থাকলে যে জিনিসটা হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। হোম থাকলে হু হয়, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। হোম থাকলে হু হয়, এই দুইটা নিয়ম আমরা অবশ্যই মনে রাখবো। এই দুইটা থেকে অনেক সময় পরীক্ষা এসে থাকে। তো আমরা একটা উদাহরণ যদি দেখি,
হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। এই যে একটা সেন্টেন্স, এটাকে যদি আমরা প্যাসিভে করতে চাই তখন কি হবে, হোম থাকলে আমরা জানি হু হয়ে যায়, তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। বন্ধুরা, এই ছিল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম। WH ওয়ার্ড থাকলে এবং ইয়েস নো ওয়ার্ড থাকলে কিভাবে হয় সেই নিয়মগুলো আমরা দেখলাম। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে চলে যাব। আমাদের অ্যাসার্টিভ হয়ে গেল, ইন্টারোগেটিভ হয়ে গেল, এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে চলে যাব। ইম্পারেটিভের আবার দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে V1 দ্বারা শুরু হয় আর একটা হচ্ছে লেট দ্বারা শুরু হয়। এই দুইটা জিনিস আমরা মাথায় রাখবো। একটা হচ্ছে V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হলে আমাদের এটা প্যাসিভ করার নিয়মটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট, অর্থাৎ ওই সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই রুলসটা যদি আমরা মনে রাখতে পারি তাহলেই V1 দ্বারা শুরু হওয়া সকল প্রকারের অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো। যেমন আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি, ওপেন দ্য ডোর, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় আমরা জানি, এবং আমরা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবো, ইম্পারেটিভে অলওয়েজ লেট শব্দটা ব্যবহার হবে, লেট ছাড়া কখনো ইম্পারেটিভের প্যাসিভ হবে না। তাহলে ইম্পারেটিভে V1 দ্বারা শুরু হোক আর লেট দ্বারা শুরু হোক, লেট শব্দটা অবশ্যই থাকবে। তাহলে এই যে ওপেন দ্য ডোর, এটাকে যদি আমরা প্যাসিভে করতে চাই তাহলে যেহেতু নিয়ম অনুযায়ী আমার প্রথমেই এই যে লেট ছিল, লেট থাকবে, তারপরে এই যে অবজেক্টটা আগে চলে আসবে, লেট দ্য ডোর, তারপরে নিয়ম অনুযায়ী আমার বি চলে আসবে, তারপরে এই যে ভার্বটা আছে, ভার্বটার কি করতে হবে, পাস্ট পার্টিসিপল করতে হবে, ওপেন্ড। এই ছিল আমাদের V1 দ্বারা শুরু হলে কিভাবে করতে হয় সেটা। এখন আমরা দেখব যদি লেট দিয়ে শুরু হয় তাহলে আমরা কিভাবে করব। অনেক সময় আমাদের লেট দিয়েও অপারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। তো লেট দিয়ে শুরু হলে আমাদের নিয়মটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3 প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। বন্ধুরা, এই জায়গাটা আমরা একটু খেয়াল করব, এই যে ব্যক্তিবাচক অবজেক্ট লেট দিয়ে শুরু হলে অবশ্যই ব্যক্তিবাচক অবজেক্টটা সবার শেষে বসবে। যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে খেয়াল করি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি, লেট মি ডু দ্য ওয়ার্ক, এই যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি লেট দিয়ে শুরু হয়েছে এবং এখানে একটা ব্যক্তিবাচক অবজেক্ট আছে। যদি এরকম সেন্টেন্স আমরা পেয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদের প্যাসিভ করতে হলে যে কাজটা করতে হবে, এই নিয়মটাকে ফলো করতে হবে। প্রথমে আমাদের লেট চলে আসছে, তারপরে আমাদের এই যে দ্য ওয়ার্ক যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা চলে আসবে, লেট দ্য ওয়ার্ক, তারপরে আমাদের যে নিয়মটা একটা বি চলে আসবে, লেট দ্য ওয়ার্ক বি, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। এই যে এখানে ডু আছে, ডু এর পাস্ট পার্টিসিপল হয়ে যাবে ডান বাই এই যে ব্যক্তিবাচক অবজেক্ট, এই যে ব্যক্তিবাচক অবজেক্ট আমরা পেয়েছিলাম এখানে মি, এই মিটা চলে আসবে, তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। এই হয়ে গেল আমাদের ইম্পারেটিভের যে দুইটা নিয়ম ছিল, একটা V1 দ্বারা শুরু হলে এবং একটা লেট দ্বারা শুরু হলে।
বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভয়েসের উপরের ক্লাসটা। যদি আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। এই ভিডিওটা যদি আমরা 2-1 বার ভালো করে দেখতে পারি, তাহলে বুঝে বুঝে করতে পারি, তাহলে আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আর কোনো প্রবলেমই হবে না। তারপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।